মা কই আপনার আম্মু কোথায়? নাই। আম্মু কোথায় জিজ্ঞেস করতেই এভাবে ফুপিয়ে কেঁদে ওঠে ছোট্ট এই শিশু। মাজার প্রাঙ্গণে কেউ একজন ফেলে রেখে যায় 7 মাস বয়সী ছোট্ট এই শিশুটিকে। এই যে সুন্দর, দেখো দেখো দেখো। যে বয়সে তার মায়ের কোলে থাকার কথা সে বয়সেই হাসপাতালের বেডে একা পড়ে আছে অবুঝ এ শিশু। যা যা প্রয়োজন আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এত ছোট একটা বাচ্চা 7 থেকে 8 মাস বয়স হবে তার। এখন সে তো সারাক্ষণ তাকে মাকে খুঁজতেছে এবং প্রায় সে মা বলে ডেকে ওঠে। মায়ের বুকের উষ্ণতায় নয় ছোট্ট এই শিশুর সঙ্গী এখন হাসপাতালের সাদা বিছানা। ব্রাহ্মণবাড়িয়ার খড়রমপুর শাহ সৈয়দ আহমদ গেসু দারাস মাজার প্রাঙ্গণে মাত্র 7 মাস বয়সী এ শিশুটিকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে তাকে ফেলে চলে যায় তার পাষণ্ড মা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমরা গত 25 তারিখ রাত্রে একটা খবর পাই যে আখাউড়া মাজারের মধ্যে একটা বাচ্চা পাওয়া গেছে, ছোট একটা বাচ্চা, তার বয়স 8 থেকে 10 মাস বা 1 বছর এরকম। তখন খবর পাইয়া উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া স্যারের সাথে আমি সহ একসাথে যাই। ওই বাচ্চাটা যে একটা মহিলা লালন পালন করতেছিল 2 দিন, তার সাথে আমরা কথা বলি এবং মাজার কমিটি সহ উপস্থিত ছিল। তো ওই বাচ্চাটার আমরা আনাই দেখি যে বাচ্চাটা একটু অসুস্থ, এটা ছেলে বাচ্চা। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। হাসপাতালের নার্সরা জানাচ্ছেন ছোট্ট এই শিশু বারবার আশপাশে তাকিয়ে যেন কাউকে খুঁজে বেড়ায়, আর সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনেকেই। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। তো আমাদের ধারণা হইলো এই বাচ্চাটা হয়তো কোনো ভবঘুরে হইতে পারে। মাজারে তো অনেক লোক আসে, হয়তো বা কোনো মহিলা বা অসুস্থ মা এরকম কিছু পাগল টাইপের মহিলা থাকে, তারা হয়তো বাচ্চাটা ফেলে গেছে। তো আরেক মহিলা এটারে একটু লালন পালন করতেছে। তো বাচ্চাটারে এখন লিগেল গার্জিয়ান পাওয়ার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে খবর পৌঁছাইছি এবং আমরা ফেসবুক পেজও দিয়েছি। আর পরবর্তী সময় ওই দিনেই 10টার মধ্যে রাইতে রিওনো স্যার আমি সহ নিজেরা গিয়া আখাউড়া হাসপাতালে বাচ্চাটা ভর্তি করাই। চিকিৎসাধীন আছে বাচ্চাটা, এখন মোটামুটি বাচ্চাটা সুস্থ আছে। বাচ্চাটা এখন আমাদের হসপিটালে ভর্তি আছে। সে যা যা পাইতেছে, আমাদের হসপিটালে যা যা সাপ্লাই আছে সবই দেওয়া হইতেছে। সে যতদিন ভর্তি থাকবে আমাদের হসপিটালে যতটুকু আছে, যতটুকু সম্ভব সবটুকু দিয়ে আমরা সবাই চেষ্টা করতেছি যেন বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করা যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী জানান শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন। আমরা চাইতেছি যে তার লিগেল গার্জিয়ানের মাধ্যমে আমরা এটা হস্তান্তর করতে চাই। যদি কোনো কারণে লিগেল গার্জিয়ান না পাওয়া যায়, কোনো ধনাঢ্য ব্যক্তি যদি তাকে নিতে চায়, কারণ ধনাঢ্য ব্যক্তির হাতে গেলে বাচ্চাটা ভালো থাকবে। তো আমরা আশা করি যে যিনি লিগেল দাবিদার, যার বাচ্চা, সে যদি নিতে পারে সবচেয়ে ভালো। আর যদি নাই পাওয়া যায়, পরবর্তী সময় আমরা একজন ধনাঢ্য ব্যক্তি যার কাছে গেলে বাচ্চাটা নিরাপদে থাকবে, আমরা আইন অনুযায়ী ওইখানে বাচ্চাটা দিতে চাই। সবার একটাই প্রার্থনা, শিশুটি সুস্থ হয়ে উঠুক আর জীবনে পাক একটি নিরাপদ পরিবার, যেখানে সে আর কখনো একা হবে না। মোরগের মুখে আল্লাহ আল্লাহ ডাক, নির্বাক এ প্রাণীর মুখে হঠাৎ আল্লাহ আল্লাহ ডাক শোরগোল ফেলেছে পুরো এলাকায়। পরপর 2 বার মোরগটি বিক্রির পর ক্রেতারা এটিকে ফেরত দিয়ে যান বলে দাবি করেন মোরগটির প্রকৃত মালিক বিল্লাল হোসেন। কিনে আনা মোরগের মুখে আল্লাহ আল্লাহ ডাক শুনে মোরগটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে যান ক্রেতা। তখন তারপরে আমি এত একটা গুরুত্ব করি নাই, তখন আমি স্ট্যান্ডে নিয়ে আসছি বিক্রি করার জন্য। পরে এই মুরগিটা একজন তো বিক্রি করছি 550 টাকা। এই মুরগিটা বাইক নিতে নিতে রাস্তায় ডাক পাচ্ছে। ওই ডাকগুলো শুনে মানুষও বলতেছে মুরগি তো আল্লাহ আল্লাহ ডাক পাচ্ছে। তখন ওই ডাক শুনে মুরগি আর খাইবো না, মুরগি ফেরত নিয়ে এসছে। তোর মুরগি তো আল্লাহ আল্লাহ ডাক করে নিয়ে থাকে। সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও এলাকার কাপড় ব্যবসায়ী বিল্লাল জরুরি টাকার প্রয়োজনে তার গৃহপালিত মোরগটি বিক্রির সিদ্ধান্ত নেন, কিন্তু বাজারে নেওয়ার পর অনেকেই দাবি করেন মোরগটির ডাক অন্যরকম শোনাচ্ছে। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। পরে একাধিক ক্রেতাও মোরগটি ফিরিয়ে দেন। আমি আজকে একটা মুরগি ধরছি, রাতা মুরগি আমি বিক্রি করতাম
এখন এই রাতা মুরগিটা সকাল থেকে যখন বান্দাজ ধরছি তখনই আল্লাহ আল্লাহ ডাক পাচ্ছে। এরপর থেকেই এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা। মোরগটিকে এক নজর দেখতে এবং নিজের কানে মোরগের ডাক শুনতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বিল্লালের বাসায়। স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আলামিন জিহাদি বলেন, ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহর সব সৃষ্টি নিজ নিজ উপায়ে আল্লাহর জিকির করে। সূরা ইসরার ৪৪ নম্বর আয়াতে প্রাণীদের তাসবিহ সম্পর্কে আয়াত ঘোষণা করেছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আল্লাহর তাসবিহ জপে, কিন্তু তোমরা বুঝো না। হ্যাঁ, এটা বাস্তব, এটা আল্লাহর কুদরত। এই মুরগির ডাকটা পুরোপুরি আল্লাহ ডাক আমরা বুঝতে পেরেছি। এটা আল্লাহর সম্পূর্ণ কুদরত, আল্লাহ যে সবকিছু পারে এটার একটা আলামত। মোরগটির মৃত্যুর আগ পর্যন্ত বিক্রি বা জবাই করবেন না বলে জানান মোরগ মালিক বিল্লাল। যতদিন বেঁচে থাকবে ততদিন নিজের সন্তানের মতো পালন করবেন বলেও জানান তিনি। আমি এই মুরগিটা নিয়ত করছি, এটা আমি বিক্রি করতাম না, আমি বড় করব। সূর্যের আলোয় মাছ চাষ শুনে অবাক হলেও বিদ্যুৎ বিল ছাড়াই 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সৌরশক্তি নির্ভর মাছ চাষ এখন বদলে দিচ্ছে মৎস্য খাতের চিত্র। পুকুর ভর্তি মাছ চাষ করতে পেরে খুশি মৎস্য চাষিরা। পুকুরের ওপর বসানো হয়েছে সোলার প্যানেল। সূর্যের আলো থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ দিয়ে দিনরাত চলছে এয়ারেটর। এইচডিএস এর সহযোগিতায় আমরা G3 রুই মাছ চাষ করতেছি। এই মাছটার অনেক গ্রোথ ভালো, আর প্রত্যেকটা ব্যবসায়ী এটা পাইলে লাভবান হবে আশা করি। আর আমরা এইচডিএস এর সহযোগিতায় এই মাছটা অনেক সুন্দরভাবে সোলার প্যানেলে চাষ করতেছি। আমি চাই যে অন্য চাষি আমার পদ্ধতি হিসাবে চাষ করুক। ফলে পানিতে সবসময় থাকছে পর্যাপ্ত অক্সিজেন, কমছে মাছের মৃত্যু হার, বাড়ছে উৎপাদন। যে কটা মাছ নেব আইসা দেখি এখানে সোলার সিস্টেম অক্সিজেন লাগাইছে। অক্সিজেন লাগানোর পর মাছের এটা দেখতেছে খুব সুন্দর, মাছ সুস্থ থাকতেছে, মাছে গ্যাস হইব না, মাছ ভালো থাকবো। আমার এই পদ্ধতি থেকে আমার কাছে খুব ভালো লাগছে। আমি সোলার প্যানেলে মাছ চাষ করে অনেক উপকৃত। আপনার সোলারে মাছ চাষ করে ওটা চালায়া মাছের বিদ্যুৎটা বেশি পাই, ঘনত্ব চাষ করতে পারি, মাছের উৎপাদন হার অনেক বেশি। অন্য খামারিতে আমি আশা করি আমি লাভবান বেশি। শরীয়তপুর সদর উপজেলার বিলাসখান এলাকার মৎস্য চাষী শামীম মাতবর একসময় লোকসানের মুখে পড়েছিলেন। পরে আধুনিক প্রযুক্তি আর G3 রুই চাষ শুরু করে এখন পাচ্ছেন আগের চেয়ে অনেক বেশি লাভ। আমার এই পুকুরে সোলার পদ্ধতি করার আগে আমার এই পুকুরে অক্সিজেনের অভাবে মাছ মারা যেত। এখন এই সোলার পদ্ধতি আসার পরে আমার পুষ্কুনির মাছ এবং টোটালি সর্বক্ষণ অক্সিজেন চলতে থাকে। কারণ বিদ্যুৎ না থাকলেও আমার এই সোলারের দ্বারা আমি অনেক উপকৃত হইতেছি। ঠিক আছে, আমার 24 ঘন্টা আমি এখানে সার্ভিস পাইতেছি। এই কারণে আমার মাছ গত সোলারের আগে আমার মাছ প্রচণ্ড মাছ আমি লস প্রজেক্টে ছিলাম, আমার লস হইতো। এখন সোলার পদ্ধতি আসার পরে আল্লাহর রহমতে আমার এই পুকুরে মাছ নিয়ে আমি খুব লাভবান। এই প্রযুক্তিতে মাছ দ্রুত বেড়ে ওঠে, খাদ্যের অপচয় কমে এবং একই পুকুরে বেশি মাছ চাষ করা সম্ভব হয়। তাই সহজেই সফলতার মুখ দেখছেন মৎস্য চাষিরা। আমি শামীমের এই জায়গায় আসছি, যে কটা মাছ নেব আইসা দেখি এখানে সোলার সিস্টেম অক্সিজেন লাগাইছে। অক্সিজেন লাগানোর পর মাছের এটা দেখতেছি খুব সুন্দর, মাছ সুস্থ থাকতেছে, মাছে গ্যাস হইব না, মাছ ভালো থাকবো। আমার এই পদ্ধতি থেকে আমার কাছে খুব ভালো লাগছে। জলবায়ু পরিবর্তনের এ সময়ে টেকসই মাছ চাষে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই, এমনটাই মনে করেন এসডিএস এর মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। শরীয়তপুর জেলার বিলাসখান এলাকায় মৎস্য চাষির মাধ্যমে দ্রুত বর্ধনশীল G3 রুই মাছের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এই বিকেএসএফের অর্থায়নে এসডিএস এর বাস্তবায়নে এই প্রদর্শনীটি বাস্তবায়িত হয়েছে। এখানে প্রদর্শনী বাস্তবায়নে মাছের পোনা এবং অন্যান্য উপকরণ সামগ্রী সরবরাহ করা হয়েছে এবং G3 রুই মাছ চাষে উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন পরামর্শ এবং ট্রেনিং প্রদান করা হয়েছে। এটা এইভাবে এখানে মৎস্য খামার যান্ত্রিকীকরণের আওতায় আধুনিক যন্ত্রপাতিও সরবরাহ করেছে, যার মধ্যে সোলার প্যানেল, ব্যাটারি এবং অন্যান্য যন্ত্রপাতি প্রদান করা হয়েছে, যার ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। পুকুরের পানিতে এয়ারেশন ব্যবস্থা করা হয়েছে
ফলে ঝুঁকিমুক্ত থেকে তারা মাছ চাষ কার্যক্রম বাস্তবায়ন করতে পারছে। আধুনিক ব্যবস্থাপনায় G3 রুই মাছ উৎপাদন ও লাভ দুই দিক থেকেই সম্ভাবনাময় বলে মনে করেন শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। এখানে দুইটা সুবিধা, একটা হচ্ছে যে সৌরশক্তি ব্যবহারের ফলে আমাদের ন্যাশনাল যে বিদ্যুৎ তৈরি করা হয় সেই বিদ্যুতের উপরে যেমন চাপ কমছে, ঠিক তেমনি মাছ চাষকে ত্বরান্বিত করার জন্য তারা তাদের বিকল্প বৈদ্যুতিক শক্তি হিসেবে সৌরশক্তি কাজে লাগাচ্ছে। অর্থাৎ ওখানে আমার যদি কোনো কোথাও লোডশেডিং এর ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সরাসরি বিদ্যুতের উপর নির্ভরশীল হলে সমস্যা। আবার সৌরশক্তিতে খরচ কম, সৌরশক্তিটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারছেন। সৌরশক্তি আপনার কিন্তু খামারের ভিতরে যেখানে আপনি বিদ্যুতের কমার্শিয়াল লাইন টানলে আপনার হয়তো অনেক খরচ হতো, কিন্তু সৌরশক্তি ব্যবহারের ফলে হয়তো 5 ভাগের 2 ভাগ সময় এবং 2 ভাগ খরচে কিন্তু আপনি মানে অর্ধেকের কম খরচে কিন্তু আপনি সৌরশক্তিকে এই মাছ উৎপাদন কাজে লাগাতে পারছেন। তাতে করে যেটা দেখা যাচ্ছে যে চাষিরা মাছ উৎপাদন ক্ষেত্রে বিদ্যুতের জন্য যে কষ্টটা হইতো সেই কষ্টটা কিন্তু অনেকটা মিনিমাইজেশন হচ্ছে। নৌকা থেকে নামানো হচ্ছে ঝুড়ি ভর্তি নানা পদের টাটকা দেশীয় ফল। একই সময়ে ট্রাক থেকেও নামছে ফলের চালান, যা পৌঁছে যাচ্ছে সরাসরি আড়তে। জেনে অবাক হবেন, এই ফলের আড়তে বিদেশি বা কেমিক্যাল যুক্ত কোনো ফল কেনা বেচা হয় না। আর এই বিশ্বাসের উপর ভর করেই প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার ফল কেনা বেচা হয় এই এক বাজারে। মাসে যার লেনদেন গিয়ে দাঁড়ায় 50 কোটি টাকারও উপরে। 2 থেকে 2.5 কোটি টাকা এখানে প্রত্যেকদিন সেল হয়। ইন্ডিয়ান বাইরের ফল ছাড়া বাংলাদেশের যা ফল আছে এই মার্কেটে বিক্রি হয়। কারণ ওদের মাল মনে করেন ফ্রেশ পাওয়া যায়, আর সব সিজনেবল মাল পাওয়া যায়, তো মাল পাওয়া যায়, ফরমালিন ছাড়া ভালো ফ্রেশ মাল পাওয়া যায়, বাগানের মাল। এখানে ভোর 6টা বাজতেই বদলাতে শুরু করে পুরো এলাকার আবহ। সরু সড়কের 2 পাশে সাজানো আম, আনারস, কলা, কাঁঠাল আর ডাবের সুবাসে ভরে ওঠে চারপাশ। সময় যত গড়ায় কয়েক হাজার মানুষের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে চারপাশ। একদিকে নদীপথ, অন্যদিকে সড়কপথ, 2 দিক থেকেই প্রতিদিন আসছে ফলের নতুন নতুন চালান। বিভিন্ন মোকাম থেকে মাল আসে, যেমন বরিশাল থেকে ডাব আসে, কলা আছে, আমরা, শুকনো নারকেল ইত্যাদি বিভিন্ন মাল আসে। তারপর এতায় নওগাঁ, দিনাজপুর, এই যে তারপর আপনার এতায় সাপাহার, কাংসার, চাপাই, রাজশাহী, নাটোর এসব জায়গা থেকে আম আসে। আবার নাটোর, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া থেকে কলা আসে। বলছি, শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা অর্ধশত বছরের পুরনো এক ঐতিহ্যবাহী ফলের আড়তের কথা। নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার চারারগোপ এলাকায় অবস্থিত এই পাইকারি ফলের বাজার। আজ থেকে আরো 25 বছর ব্যবসা করি, কলা সিজনে কলা বিক্রি করি, আমের সিজনে আম, লেচু সিজনে লেচু, সেই কালীবাজারের সামনে বেশি আমার দোকান সামনে এই চারারগোপ ব্যবসা করি। BIWTA অনুমোদিত প্রায় 60টি আড়তের পাশাপাশি এর আশেপাশে গড়ে উঠেছে আরও অনেক ফলের দোকান। স্থানীয় চাহিদা মিটিয়ে এই বাজারের ফল এখন ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। আম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, তরমুজ, মানে বিভিন্ন ফল। এখানে ব্যবসা বাণিজ্য ভালো বেচা কিনা হইতেছে। বিভিন্ন জেলা থেকে কাস্টমার আইসা সকালবেলা এখানে মাল নিয়ে যায় কেনা বেচা কইরা। শুধু নারায়ণগঞ্জের স্থানীয় ব্যবসায়ীরাই নয়, প্রতিদিন এখানে ফল কিনতে ছুটে আসেন নরসিংদী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, এমনকি রাজধানী ঢাকার হাজারো পাইকার। মুন্সিগঞ্জের জেলার ওরা আছে, এদিকে নরসিংদীর ওরা আছে, এই তো 5 আসনের পাশাপাশি সব জায়গার পাইকার আছে। মুন্সিগঞ্জ থেকে পাইকার আয়, তারপর যাত্রাবাড়ি থেকে পাইকার আয়, বিভিন্ন জায়গা থেকে পাইকারা। দাঁতকান্দি তরমুজের সময় দাঁতকান্দি, কুমিল্লা থেকে লোকাইয়া তরমুজ কিনে নিয়ে যায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ব্যবসায়ীরা জানান, ফরমালিন বা কেমিক্যালের বিষাক্ততা নেই। এই সুখ্যাতি ক্রেতাদের বারবার টেনে আনে এই আড়তে। এখান থেকে আমরা প্রায় যে বললাম 17-18 বছর ব্যবসা করি, সব ফ্রেশ মাল নেই এইসব আড়ত থেকে। এরা মালগুলো মনে করেন একদম ফ্রেশ, কেমিক্যাল ছাড়া। এই যে মালগুলো একদম কেমিক্যাল ছাড়া মাল কিনে, এগুলো ফ্রেশ মাল। দূর দূরান্ত থেকে আসা ব্যাপারী ও পাইকারদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে স্থানীয় মালিক সমিতি। ব্যাপারীদের থাকা খাওয়া থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টিও দেখভাল করা হয় জোরদারভাবে। একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এখানে আসেন তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আমরা করে থাকি। আড়তদার মালিক সমিতির পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করি
আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলালেও চারার গোপের এই আড়ত আজও ধরে রেখেছে তার 50 বছরের ঐতিহ্য। শীতলক্ষ্যা নদীর কলতান আর টাটকা ফলের সুবাসে মুখরিত এই বাজার প্রতিদিন হাজারো মানুষের জীবিকার চাকা সচল রেখে সমৃদ্ধ করে চলেছে দেশের অর্থনীতির চাকা। বাজারের নামকরণ করা নিয়ে ঘটে গেল এক লঙ্কা কাণ্ড। কে দেবে বাজারের নাম, এই প্রশ্ন থেকেই শুরু। মুহূর্তের মধ্যেই সেই তর্ক রূপ নেয় দুই গ্রামের মানুষের সংঘর্ষে। ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে শান্ত জনপদই যেন হঠাৎই পরিণত হয় এক রণক্ষেত্রে। এ সময় হাতে লাঠিসোঁটা, তীর ধনুক সহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায় দুই গ্রামের শিশু থেকে বয়োবৃদ্ধ ব্যক্তিদেরও। এছাড়া ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে দুই পক্ষের মধ্যে। সামান্য বাজারের নামকরণ করা নিয়ে এমন সংঘর্ষ যা দেখে হতবাক সবাই। এ সময় পাল্টাপাল্টি হামলায় প্রায় 10 জন আহত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। ওই এলাকার একটি বাজারের নামকরণ নিয়ে 27 জুলাই কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিমন বোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ সংঘর্ষে অন্তত 10 জন আহত হওয়ার পাশাপাশি মাসুদ মিয়া নামের মিরারচর এলাকার এক বাসিন্দা নিহত হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।